সাগর পথে মানব পাচারের হটস্পট কক্সবাজার। এসব ঘটনায় নিয়মিত মামলাও হয়, তবে বিচারের নজির খুব কম। গত এক যুগে ১৫০০ মামলা হলেও রায় হয়েছে মাত্র ১০টির। সাক্ষী হাজির না হওয়া সহ নানা কারণে থমকে আছে বাকি মামলা। পাশাপাশি নেই বিশেষায়িত মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল। আজিম নিহাদের রিপোর্ট। সুমন বড়ুয়া ২০১৪ সালে মানব পাচারকারীদের কবলে পড়ে থাইল্যান্ডে দীর্ঘ সময় নির্যাতনের শিকার হয়েছেন কক্সবাজার শহরের বড়ুয়াপাড়ার এই বাসিন্দা। ২০১৫ সালে দেশে ফিরে সুনির্দিষ্ট প্রমাণসহ অভিযুক্তদের নামে মামলা করলেও কোনো প্রতিকার মিলেনি এখনও। আমার হাতে যে কাগজটি রয়েছে এটি একটি চুক্তিপত্র, অর্থাৎ আমার পাশে যিনি আছেন সুমন বড়ুয়া, তিনি মানব পাচারের শিকার হয়ে যখন থাইল্যান্ডে জিম্মি অবস্থায় ছিলেন তখন মানব পাচারকারীরা তার মেজো ভাইয়ের সাথে চুক্তি করে ৩ লক্ষ টাকা নিয়েছিলেন তাকে মুক্তি দেওয়ার কথা বলে। ২০১৪ সালের এই ঘটনার আজকে প্রায় ২০২৬ সাল। দীর্ঘ এত বছরেও সুমন বড়ুয়া ফিরে আসলেও তার বিচারের এখনও কোনো কিছুই হয়নি। তিনি প্রতিদিন আদালতে আসেন, আদালতের চক্কর কাটেন, কিন্তু বিচার মিলেনি। ২০১৪ সালের দিকে আমার স্থানীয় দালাল আমার প্রলোভন করে মালয়েশিয়া নিয়ে যায় ট্রলারের মাধ্যমে। তখন ওইখান থেকে প্রায় দীর্ঘ ১ বছর আমি জেল কেটেছি। জেল কাটার পরে বাংলাদেশে ফেরত এসে আমি দালালের জন্য মামলা করেছি। আর পরবর্তীতে এটা সরকারিবাদী মামলা হয়েছে। ওরা এরপর থেকেই আমাকে কোর্টে একবার দুইবার ডাকা হলেও পরবর্তীতে ২০১৬ সাল পর্যন্ত আমি মামলার কোনো সুরাহা পাচ্ছি না। যারা চাক্ষুষ সাক্ষী ছিল, যাদের এভিডেন্স প্রুফেবল, এই জাতীয় সাক্ষীগুলো যদি না আসে তখন কোনো মামলার বিষয়ে বিচারক মহোদয়গণ কোনো ধরনের সিদ্ধান্তে আসতে দেরি হয়। শুধু এটিই নয়, কক্সবাজারে গত এক যুগে অন্তত ১৫০০ মানব পাচার মামলা হয়েছে। তদন্ত শেষে বর্তমানে বিচারাধীন ৪৭৬টি। সংখ্যা বেশি হলেও এখন পর্যন্ত বিচার কাজ সম্পন্ন হয়েছে ১০টির মতো। বিশ্লেষকদের মতে মানব পাচারের মামলার ক্ষেত্রে এজাহার ও চার্জশিটে নানা ত্রুটি রেখে দেয় পুলিশ। তাতে সাক্ষীর ঠিক থাকে না, বাদ পড়ে যায় গডফাদারদের নাম, ফলে নিশ্চিত হয় না সঠিক বিচার। প্রত্যেকটা ঘটনায়, মানব পাচার ঘটনায় সত্য এবং সঠিক যদি ব্যর্থ হয়ে থাকে, আসামিরা খালাস পেয়ে থাকে, তাহলে আমি মনে করি এখানে প্রমাণের ঘাটতি থাকবে এবং এই প্রমাণের ঘাটতির জন্য আইনশৃঙ্খলা বাহিনী, তদন্তকারী কর্মকর্তা তারাই দায়ী। তারা বিভিন্ন সোর্সের মাধ্যমে তাদেরকে তারা ম্যানেজ করে ফেলে, যার ফলে দেখা যাচ্ছে কি ওই মামলাগুলো আসলে অনেক সময় ভালো কোনো এভিডেন্স না থাকার কারণে আমাদের বিজ্ঞ বিচারক মহোদয়ের কিছু করার থাকে না, তখন তাদেরকে হয়তো বেকসে খালাস দিতে হয়। এই ধরনের সিনারিওগুলো আমরা দেখতে পাই। সংঘবদ্ধ অপরাধে কিন্তু অনেকগুলো যোগসূত্র থাকে, কিন্তু আমাদের তদন্তকারী কর্মকর্তারা যে সেই বিষয়গুলো বের করার কথা, আদালতে সেই নথিপত্র আনার কথা, সাক্ষ্য প্রমাণ হাজির করার কথা, দেখবেন সেগুলো কোনোটাই ঠিক মতন হয় না। তারপরে যখন তদন্ত দুর্বলতা থাকে, যখন আপনার আদালতে সাক্ষী হাজির করা যায় না, তখন দেখা যায় যে ভুক্তভোগী সে মাসের পর মাস, বছর বছর ঘুরতে ঘুরতে একসময় ক্লান্ত হয়ে যায়। তার ফলে দেখা যায় যে অনেক সময় সে নিষ্পত্তি করে ফেলে, পাচারকারী তাকে উল্টো হুমকি দেয়। সাগর পথে অবৈধভাবে মানব পাচারের জন্য কক্সবাজার গেটওয়ে হলেও নেই আলাদা মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল। ফলে এসব মামলার বিচার কাজ চলছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে। অথচ এই আদালতে এমনিতেই মামলার জট। এতে মানব পাচারের মামলাগুলোর বিচার কাজ হয় ধীর গতিতে। আলাদা ট্রাইব্যুনালের আলাদা লজিস্টিক সাপোর্ট যেটা আছে, বিচারক থেকে শুরু করে সব কিছু ওখানে আলাদাভাবে যদি দেয়, বিচারটা ত্বরান্বিত হবে। এখন নারী নির্যাতন কোডের মামলার পাশাপাশি এই মানব পাচার মামলা চলতেছে। পুলিশের দাবি, আদালত তাগিদ দিলেও সাক্ষী হাজির করা তাদের পক্ষে কষ্টসাধ্য হয়ে পড়ছে, কেননা বেশিরভাগ ক্ষেত্রে ভুক্তভোগীরাও সাক্ষী দিতে চায় না। কেউই বাদী হইতে ইচ্ছুক হয় না, কারণ তারা নিজেরাই এটাতে স্বেচ্ছায় তারা এখানে যাওয়ার জন্য তারা রাজি ছিল, বা তাদের নিজস্ব বেনিফিটের জন্য। পরবর্তীতে ভিকটিম যারা, তারাও সাক্ষী হিসেবে সাক্ষী দিতে রাজি না, সাক্ষী দিলেও পরবর্তীতে কোর্টে গিয়ে তারা সাক্ষী দেওয়াটা এগুলো থেকে বিরত থাকে। কক্সবাজারে মানব পাচার বন্ধ করতে হলে গডফাদারদের চিহ্নিত করে আইনের আওতায় আনার পাশাপাশি মামলাগুলোর বিচার নিশ্চিতে সমন্বিত তদারকি দরকার বলেও মত বিশ্লেষকদের। আজিম নিহাত, চ্যানেল 24, কক্সবাজার।